গল্পটা শুনেছিলাম আমার বড় পিসিমশাইয়ের কাছ থেকে। বাবার থেকে বয়সে উনি অনেক বড়। আমি যখন প্রথম দেখি তখনই উনি 50 পেরিয়ে গিয়েছেন। মাথায় কাঁচার থেকে পাকা চুল বেশি, দোহারা শক্তপোক্ত চেহারা, চোখে চশমা, খুব সাদাসিধে পোশাক, ধুতি আর শার্ট। তবে অফিস টাইমে পরনে থাকতো খাঁকি প্যান্ট শার্ট আর মাথায় একটা সোলার টুপি। এমনিতে রাশভারী মানুষ বলে মনে হলেও আসলে ছিলেন খুব নরম মনের লোক। বাচ্চাদের খুব ভালোবাসতেন, বাচ্চারাও তাকে খুব পছন্দ করত। আমাদের বাড়ি এলে 2-4 দিন তার সঙ্গে কাটিয়ে যাওয়া চাই। গল্প জমাতে ওস্তাদ। সন্ধে হলেই ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরত। তাই প্রতিদিনই তার ঝাঁপি থেকে এক আধটা গল্প বেরিয়ে আসত। যে সময়ের কথা বলছি সে সময় গ্রামে ইলেকট্রিক এসে পৌঁছায়নি, গ্রামে এত কোঠা বাড়িও হয়নি। সন্ধ্যের একটু পরেই আঁধারে ডুবে থাকা গ্রাম যেন মাঝরাত্রি ঘনিয়ে আসত। আশপাশে বাঁশের জঙ্গল আর ঝোপঝাড় থেকে উৎকট শিয়ালের ডাক ভেসে এসে গ্রাম্য রাতের অলৌকিকতাকে আরও বাড়িয়ে তুলত। এখন যেমন অনেকটা রাত পর্যন্ত লোক টিভি দেখে কাটায়, তখন তা তো ছিল না। মানুষ সারাদিন মাঠঘাটে খেটে খুঁটে এসে এক পেট খেয়েই শুয়ে পড়ত। অবশ্য আমাদের বাড়িটা ছিল অন্যরকম। বাবা, কাকা, জ্যাঠা আর তাদের পোষ্যবর্গ নিয়ে বিরাট সংসার। কাজ সেরে বাবা কাকাদের বাড়ি ফিরতে রাত 8টা সাড়ে 8টা হয়ে যেত। তাই বাড়ির আলো নিভত দেরিতে। কিন্তু পিসিমশাই এসেছেন শ্বশুরবাড়ি, তার তো আর কাজ নেই। তিনি সন্ধে ঘনালে হালকা চা জল খাবার খেয়ে উঠোনে মাদুর পেতে আমাদের নিয়ে বসতেন আর নিত্য নতুন গল্প শোনাতেন। তবে পরিবেশ গুণে এবং তার বলার জাদুতে ভূতপ্রেতের গল্পই সব থেকে বেশি জমে উঠত। এখানে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা তার মুখ থেকেই শোনা। গল্পটা বরং তার ভাষাতেই বলা যাক। আমি যে পিডব্লিউডির একজন ওভারসিয়ার সে তো তোমরাই জানো। বদলির চাকরি। যখনকার কথা বলছি তখন বর্ধমান জেলার এক জায়গায় আছি। পিডব্লিউডি বোঝো তো, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। নামটা শুনতে বেশ, আসলে বহুত ঝামেলার কাজ। বড্ড ঘোরাঘুরি করতে হয়। কোথাও বাঁধ তৈরি কি মেরামতি হচ্ছে সেখানে গিয়ে তদারকি করো, খাল কাটা হচ্ছে ছোট সেখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুর্গতির অ্যাক্সেস। বাসা একটা ছিল বটে, তবে সব দিন বাসায় ফেরার সুযোগ মিলত না। তখন তো যানবাহনের এত উন্নতি হয়নি, সাইকেলই ভরসা। কিন্তু বাসা যদি 11-12 মাইল দূরে হয়, রোজ ফেরা সম্ভব কি? অগত্যা রাত কাটাতেও তো পিডব্লিউডির বাংলোতেই। অবশ্য বেশিরভাগ বাংলো নামেই বাংলো, হয়তো বাঁধের উপর একটা সামান্য ঘর, ইটের দেয়াল, খড়ের চাল, মেঝে আর বারান্দা সান বাঁধানো। এই হচ্ছে ব্যাপার। বাংলো দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার থাকে, সে স্থানীয় লোক। সেই রাতে থাকার সব ব্যবস্থা করে দেয়, আলো জ্বেলে দেয়, চা বানায়, রান্না করে। তবে আগে থেকে খবর দেওয়া না থাকলে অনেক সময় তার টিকিট দেখাও মেলে না। তখন কেমন ঝামেলায় পড়তে হয় বুঝে দেখো একবার। একদিন হয়েছে কি, উপরওয়ালা আমাকে ডেকে বললেন, বদ্রীনাথ, আজ তোমাকে একটু সাওনতলায় যেতে হবে। ওখানে একটা বাঁধ মেরামতির কাজ হচ্ছে না, না গেলে মজুরিরা ফাঁকি দেবে। বললুম, ওটা তো বলাইবাবুর এলাকা, আমাকে যেতে বলছেন কেন? বলাইবাবুর ভাইজির বিয়ে, তাই উনি ছুটি নিয়েছেন। বিশ্বস্ত লোক বলতে তুমি আছো, তোমার তো তেমন কাজের চাপ নেই, বলাইবাবুর কাজটা সামলে দিলে ভালোই হয়। ওপরওয়ালার অনুরোধ মানে আদেশ, রাজি না হয়ে উপায় নেই। ছুটলুম সাইকেল জোরে। আমার বাসা থেকে সাইকেলও 1.5 ঘন্টা রাস্তা। মাসটা অঘ্রাণ, বালিমাটির দেশ। শহরে যেরকম পৌষের শীত, ওইসব অঞ্চলে সেরকম শীত অঘ্রাণই পড়ে যায়। তবু খোলা আকাশের নিচে চড়া রোদ্দুরে কাজ করতে করতে দিনের শেষে শরীর আর বয় না। মজুরদের ওভারটাইম চলছিল। কাজ যখন শেষ হলো, রাত 8টা বেজে গেছে। এত রাতে 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে ফেরার প্রশ্ন নেই। শরীরও ক্লান্ত। রাত কাটানোর অবশ্য সমস্যা নেই, কাছেই পিডব্লিউডির বাংলো।
লোক মারফত কেয়ারটেকারকে খবর দিয়েছিলুম। কিছুক্ষণের মধ্যেই বাংলোয় এসে হাজির হলুম। একটা মস্ত নিম গাছের পাশে ঝুপসি বাংলো বাড়িটা যেন কালো চিতার মতো থাবা গেড়ে বসে আছে। আশপাশে লোক বসতি নেই। অনেক দূরের গ্রামে আলোর বিন্দু যেন জোনাকি জ্বলছে। বাঁধের নিচে চরভূমি, তারপর দামোদর। হালকা শীতের বাতাস আসছে, কিন্তু বাংলোর দরজায় তালা লাগানো। বারান্দায় হ্যারিকেন ট্যারিকেনও জ্বলছে না। কেয়ারটেকারের চিহ্ন কোথাও নেই। তেষ্টা আর খিদে দুই পেয়েছিল। অন্তত এক পেয়ালা গরম চায়ের খুব দরকার ছিল। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করানো হাত পা টনটন করছে। যেখানেই হোক গায়ে দিতে পারলে শরীর আরাম পায়, কিন্তু কোনো ব্যবস্থাই তো নেই। কেয়ারটেকার লোকটা থাকলে দুটো কথা বলা যেত। লোকটার আক্কেল দেখে আমার গা জ্বলে যেতে লাগলো। আবার ভাবলুম, লোকটা কি খবর পায়নি? সেরকম হলে তো সারা রাত বাইরে কাটাতে হবে। খাওয়া দাওয়ার কি হবে? আধ ঘন্টাটা পরে দেখি বাঁধের উপর দিয়ে একটা আলো দুলতে দুলতে আসছে। হ্যারিকেনের আলো। কিছুক্ষণের মধ্যে আলো এবং আলোর মালিক সামনে এলো। একখানা হ্যারিকেনও বটে, জাদুঘরে রাখার মতো। একরত্তি হ্যারিকেন। কাঁচটা কতদিন মোচা হয়নি সেটা গবেষণার ব্যাপার। হ্যারিকেনটা যেন নেহাত দায়ে পড়ে জ্বলছে, না জ্বললেই খুশি হতো। আলোর মালিক রোগা এবং লম্বা, সম্ভবত ঘোর কালো, না হলে অন্ধকারের মধ্যেও তাকে অন্যরকম লাগতো। হাঁটু পর্যন্ত ধুতি, গায়ে একটা চাদর ছাড়া আর কিচ্ছু নেই। কিছু দূরে দাঁড়িয়ে লোকটা ঘাড় নিচু করলো, বোধহয় নমস্কার জানালো। কিন্তু ও দেরি করে আসার জন্যে মেজাজ খাট্টা হয়েছিল। ওর শিষ্টাচারে প্রসন্ন হতে পারলুম না। কিঞ্চিৎ ঝাঁঝের সঙ্গেই বললুম, কি হে নবাব, এতক্ষণে আসার সময় হলো? লোকটা বিনয়ের সঙ্গে বললে, আগে আমার নাম পঞ্চানন, নবাব নয়। বেশ নাটুকে সংলাপ শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। লোকটা যাত্রা টাত্রা করে নাকি? পরিহাসে সুরে বললুম, পঞ্চানন, তুমি তো বেশ কথা বলো। পঞ্চানন হাত কজলাতে কজলাতে বলল, আপনাদের আশীর্বাদে ওটা আমি ভালোই পারি। তাই এবার দরজাটা কি খুলবে? ঠান্ডায় যে জমে গেলুম। তোমার গায়ে তো দেখছি একটা শুধু পাতলা চাদর। শীত করছে না? আগে না, শীতের বালাই আমার নেই। সে আবার কি কথা? কথা আমার ওই রকমই। শীত গ্রীষ্ম বর্ষা আমাকে কাবু করতে পারে না, আমার ধাত আলাদা। মনে মনে ভাবলুম, লোকটা বেশ অদ্ভুত। তা কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলুম, আসতে এত দেরি করলে কেন? পঞ্চানন উত্তর করল, দেরি কোথায় বাবু, চারপাশে শুনশান না হলে আসি কি করে? না, লোকটা দেখছি বড্ড হেঁয়ালি করে কথা বলে। হাল ছেড়ে দিয়ে বললুম, যাকে এসব কথা, একটু চা খাতে পারবে তো? পারবো আজ্ঞে। বারান্দার ওপর কালি পড়া হারকিনটা রেখে পঞ্চানন জ্বলে গেল। ওর সঙ্গে টর্চ নেই, কোথায় গেল কে জানে। কিছুক্ষণ পরে ফিরে এলো চা নিয়ে। কাপটা আলগোচের সামনে রেখে আর দাঁড়ালো না। চা দেওয়ার সময় লক্ষ্য করলুম, লোকটা ভীষণ রোগা, অস্বাভাবিক শীর্ণ। আরও লক্ষ্য করলুম, লোকটা একবারও খুব সামনে এসে দাঁড়াচ্ছে না। মুখ তুলে কথা বলছে না, আর কথা বলছেও নিচু গলায়, প্রায় ফিসফিসিয়ে। আর অন্ধকারের মধ্যেও ওর চলাফেরা খুব স্বচ্ছন্দ। আমার আবার বিড়ি সিগারেটের নেশা আছে। চা খেয়ে পরপর দুটো বিড়ি টানতে শরীরটা বেশ ঝরঝরে লাগছিল। এবার ঘরের মধ্যে যাওয়া দরকার, নচেত ঠান্ডা লেগে যেতে পারে। আর বিছানা পেতে দিলে একটু গড়িয়ে নেব। পঞ্চানন ততক্ষণে রান্নাবান্না সারুক, আর ঘুমিয়েই পড়লেই বা কি, আমার ঘুম পাতলা, দু একবার ডাকলেই উঠে পড়ব। লোকটা ইতিমধ্যে ঘরের দরজা খুলে দিয়েছিল। যা হ্যারিকেনের ছিঁড়ি, ওটা থাকা না থাকা সমান। ঝোলা ব্যাগ থেকে মোমবাতি বের করে জ্বালিয়ে ফেললুম। বিদেশ বিভুঁয়ে অনেক সময় আটকে যেতে হয় বলে দরকারি নানা টুকিটাকি জিনিস আমার সঙ্গেই থাকে।
কিন্তু দরজার সামনে এসে ভিতর দিকে তাকিয়ে আমার চক্ষু স্থির। মেঝের ওপর দুধের সরের মতো ধুলো জমে আছে। গতকাল যে ঝাঁট পড়েনি। পঞ্চানন, ওহে পঞ্চানন, গলা তুলে ডাকলুম। লোকটা যেন আমার ডাক শোনার অপেক্ষাতেই কান পেতেছিল। সঙ্গে সঙ্গে এসে হাজির। ডাকছেন বাবু? তুমি পায়ে হেঁটেলে না উড়ে এলে? কি যে বলেন বাবু, ঘরের একই অবস্থা, রাতে থাকবো কোথায়? এখানেই থাকবেন। ঘরের যা বেহাল অবস্থা, এরকমটা হলো কি করে? অনেকদিন তো কেউ থাকেনি। কেন থাকেনি কেন? সে বাবু গুজ্জ কথা। লোকটা সপ্তাহতেই হেঁয়ালি। রাগ চেপে বললুম, থাকতে যখন হবে ব্যবস্থা করে দাও, আমি ততক্ষণ বাইরে একটু ঘোরাঘুরি করি। পঞ্চানন আর যাই হোক করিতকর্মা, তাতে সন্দেহ নেই। একটা সিগারেট শেষ করতে না করতেই সাফসুতরো করে ফেলল। দেখে শুনে বলতেই হলো, এই তুমি জাদুকর নাকি হে পঞ্চানন, ম্যাজিক জানো? পঞ্চাননের সেই বিনয় উত্তর, আগে যা বলেন। লোকটাকে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আলাপ জমাবার জন্যে বললুম, নাম তো পঞ্চানন, পদবিটা কি? হ্যাঁ, আগে পদবি হলো গিয়ে সাঁতরা, পঞ্চানন সাঁতরা। থাকো কোথায়? এই চকপুরে আমার বাড়ি, 8 মাইলটাক দূরে, তবে এখন থাকি এখানেই। এখানে কোথায়? ও ওই তো পাশেই কুঁড়ে, ওইখানেই রান্না বান্না করা হয় বাবু, লোক এলে তারপর ওই কুঁড়েতেই শুয়ে পড়ি। গায়ের বাস উঠিয়ে দিয়েছি। এরকম ফাঁকা জায়গায় ভয় করে না? কি যে বলেন বাবু, ভয় আবার কি জিনিস? বললুম, সেই সকালের পর থেকে পেটে দানা পানি পড়েনি, তা খাচ্ছ কি? দেখুনি না কি খাওয়ায়, ব্যবস্থা করাই আছে। বিছানা বলতে মাদুরের উপর একটা কাঁথা, তার উপর রঙিন চাদর পাতা। চিত হয়ে শুয়ে পঞ্চাননের কথাই ভাবছি। লোকটা কি করছে কে জানে। আশপাশ থেকে তো কোনো শব্দ ভেসে আসছে না, একদম নিঃশব্দ চতুর্দিক। ওর রান্না বান্না সারতে কতক্ষণ লাগবে? তাছাড়া জিনিসপত্র কেনাকাটার জন্য পয়সাও তো দেওয়া হয়নি, চেয়েও নেয়নি লোকটা। এমন অদ্ভুত লোক কখনো দেখিনি। এইসব ভাবতে ভাবতে কখন ঘুম এসে গেছে বুঝতে পারিনি। পঞ্চাননের ডাকে ঘুমটা ভেঙে গেল। বাবু বাবু উঠুন, খাবার তৈরি। তৈরি বলতে একেবারে সব রেডি করে আমায় ডেকেছে পঞ্চানন। পরিপাটি করে আসন পাতা, কাঁসার গ্লাসে জল, থালা থেকে গরম ভাতের ধোঁয়া উঠছে, বাটিতে ডাল, তরকারি, মাংস। এত কখন রাঁধলে হে পঞ্চানন? না বলে পারলুম না। আমার বিশেষ সময় লাগে না বাবু। এ আবার কি রকম কথা? রান্না তো সময় সাপেক্ষ ব্যাপার বলেই জানি, তবে এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। পঞ্চানন যে একটু অন্যরকম সে তো আগেই মালুম হয়েছে। খাবার মুখে তুলে দেখলুম স্বাদ অতি চমৎকার। বলেও ফেললুম, তুমি দেখছি পাকা রসুইকার, খুব ভালো হয়েছে রান্নাবান্না। উত্তরে পঞ্চানন আবছা গলায় কি বলল বুঝতে পারলুম না। খিদের মুখে সব চেটে পুটে খেয়ে ফেলার পর খেয়াল হলো সব খাবার আমি খেয়ে ফেললুম না তো, ওর জন্য কিছু আছে না নেই। পঞ্চানন কি আমার মনের কথা টের পেল? বলল, বাবু আমি শুধু আপনার জন্য রেঁধেছি। সে কি, এ ভারী অন্যায়। এ নিয়ে আপনি ভাববেন না। ভাববো না তো ভাববো না। ও যদি আমার জন্য শুধু রাঁধে আমি কি করতে পারি? বললুম, রাত হয়েছে, এবার শুয়ে পড়ে যাও। এই বলে হাত নেড়ে ওকে চলে যেতে বললুম। এঁটো বাসনকোসন নিয়ে পঞ্চানন চলে গেল। দরজায় খিল দিয়ে শুয়ে পড়ে গায়ের ওপর কম্বল টেনে নিলুম। রাতের স্তব্ধতা ভেদ করে বাংলোর পাশেই নিম গাছটা থেকে রাত পাখির অলক্ষণে আওয়াজ ভেসে আসছে। তা শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এক ঘুমে রাত খাবার। জানলার এক পাল্লা অল্প খোলা, তা দিয়ে দেখি বাইরে ভোরের আলো। না, আর শুয়ে থাকলে চলবে না, বাসায় ফিরে আবার কাজে বেরোতে হবে। ধর্মড়িয়ে উঠতে গিয়ে নজরে পড়ল মেঝের ওপর কোনো বিছানাপত্তর নেই। সারা রাত ধুলোর ওপর শুয়ে আছি। আবছা আলোয় চোখ পড়ল ঘর জুড়ে পুরো ধুলোর আস্তরণ। তাহলে পঞ্চানন যে রাতের বেলা ঝাঁটপাট দিল, এখন তো মনে হচ্ছে এ ঘর খোলাই হয়নি অনেক দিন।
তার কারি পড়া হ্যারিকেনটাও বা গেল কোথায়? খিল তুলে দেওয়ার পর আমি নিজেই তো ঘুমের অসুবিধে হবে ভেবে হ্যারিকেনের আলো কমিয়ে দিয়েছিলুম। ওটা ডানা গজালো নাকি? রাতে যা যা ঘটেছে সবই স্বপ্ন নাকি? এমন যে ভালো ভালো খাবার পেট পুরে খেলুম সেও স্বপ্ন? না, ব্যাপারটার মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না কিছুই। গলা তুলে ডাকলুম, পঞ্চানন, বাবা পঞ্চু, একবার এসো এদিকে। সাড়া নেই। কিরকম সন্দেহ হতে ঘর থেকে বেরিয়ে এলুম। চারপাশটা ঘুরে দেখলুম, কোথায় কুঁড়ে ঘর, কোথায় কি? তাহলে কি পঞ্চানন যা বলেছিল সব মিথ্যে? না, তা নয়। ঝাঁকড়া নিম গাছের নিচে সত্যি একটা কুঁড়ে ঘরের চিহ্ন আছে, কিন্তু ওই চিহ্নই ঘর নয়। মাটির দেয়াল বরাবর কিছু আতপোড়া বাঁশ মুখ উঁচু করে আছে। ইতিউতি রয়েছে কিছু ছাই পোড়া হাঁড়ি, লোহার কড়াই, আর রয়েছে একটা কালি পড়া ছোট্ট হ্যারিকেন। এটাই তো সেই হ্যারিকেন যেটা রাতে ঘরের মধ্যে ছিল। সেটা এখানে এলো কি করে? আমার গায়ে কিরকম কাঁটা দিয়ে উঠল। হাতে টুপিটা নিয়ে আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে অপেক্ষা করছি স্থানীয় কেউ এলে বাংলো বাড়ির চাবিটার একটা ব্যবস্থা করব। এমন সময় কোত্থেকে একটা মাঝবয়সী লোক একেবারে সামনে এসে মাথা হেঁট করে হাত জোর করে দাঁড়ালো। দণ্ডবোধ হই বাবু। ওর ভাবভঙ্গি দেখে না এসে পারলুম না। তুমি আবার কে হে, কি মতলব? এখানকার সকলেই দেখছি বিনয়ের অবতার। হবেই তো বাবু, বাউল বৈষ্ণবের দেশ তো। আমি হলুম হারু মাইতি, এই বাংলোর কেয়ারটেকার। তাহলে পঞ্চানন সাঁতরা কে? এই বাংলোরই কেয়ারটেকার ছিল, এখন নেই। নেই? কথাটা এরকমভাবে বললে কেন হারু মাইতি? সেটা তলিয়ে না বুঝে জিজ্ঞেস করলুম, তুমি যদি এখানকার কেয়ারটেকার তো রাতে এলে না কেন? যাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম সে বলেনি? বলেছে আজ্ঞে, আমার একটু নেশা করার অভ্যেস আছে, সন্ধ্যাবেলা দুপত্তর চড়াই। তো সেই নেশার চোটেই আর আশা হয়ে উঠল না। কসুর মাফ করবেন বাবু। লোকটার ভাঁড়ের মতো ভঙ্গিতে হাসি পাচ্ছিল। তবুও ওপরওয়ালার গাম্ভীর্য নিয়ে বলতে হলো, আচ্ছা মাফ করে দিলুম, ভালো কথা। তখন যেন কি বলছিলে? পঞ্চানন সদা এখন আর এ বাংলোয় কেয়ারটেকার নয়, তাহলে ও যে রাতের বেলায়? হারুমাইতি একটু চুপ করে থেকে বললে, এখন তো দিনের বেলা, ভয়ের কিছু নেই। আপনি যাকে দেখেছেন সে মানুষ নয়। তার মানে? পঞ্চানন বছরখানেক আগে আগুনে পুড়ে মারা গেছে। শুধু পঞ্চানন নয়, ওর বউ আর 5 বছরের ছেলেটা সবাই। বাংলোর পাশে নিমগাছতলায় একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে ও বউ বাচ্চা নিয়ে থাকতো, আর বাংলোয় লোক এলে তাকে খিদমত খাটত। বহুত আচ্ছা রাঁধুনি ছিল। গত বছর তখন শীতকাল, আপনার মতোই এক ওভারসিয়ার বাবু এসেছে, রাতে বাংলো বাড়িতে থাকবে। খুব তড়িবৎ করে রাঁধছিল পঞ্চু। শীতের দিনের কাঠকুটো তো একটু আগুন লাগলে রক্ষে নেই। খড় তালপাতার ছাউনি দেওয়া কুঁড়ে ঘর, কি করে যেন আগুন লেগে গেল। তখন মাঝরাতের কাছাকাছি। এখান থেকে গ্রাম অনেক দূরে, ত্রিসীমানার মধ্যে লোক বসতি নেই। চিৎকার চেঁচামেচি করেছিল নিশ্চয়ই, কে শুনতে পাবে? ওভারসিয়ার বাবু একা কি করবেন? তবু ওর মধ্যে গ্রামে ছুটে গিয়ে খবর দিয়েছিল। মানুষজন যখন ছুটে এলো তখন সব শেষ। শীতের দিন বলে কুঁড়ে ঘরের মধ্যে ছিল সব। বউ আর বাচ্চা বোধহয় ঘুমাচ্ছিল। তাদের বাঁচাতে গিয়ে পঞ্চু আর বেরোতে পারেনি। ঠিক কি ঘটেছিল কে জানে। লোকজন তো আমায় কিছু বলেনি। বললে কি আপনি থাকতেন? তা বটে, তবে একটা জিনিস ঠিক মেলাতে পারছি না। হারুমাইতি সপ্রশ্ন চোখে তাকালো। কি বাবু? বললুম, এই যে আমি ওকে দেখলুম, বিছানা পেতে দিল, খেতে দিল, এগুলো কি করে হলো? ওসব মায়া বাবু, মায়া। মায়ার ঘরে সব দেখেছেন। আমার ইলিউশন শব্দটা মনে পড়ে গেল। এ বাস্তব নয়, পরাবাস্তব। প্যারাসাইকোলজির একটা বই এসব নিয়ে যেন পড়েছিলুম, কিন্তু নিজের এরকম একটা অভিজ্ঞতা হবে কখনো ভাবিনি। কিন্তু এখনো এক জায়গায় খটকা রয়ে গেছে। রাতে যা ঘটেছে সবই না হয় মায়া, কিন্তু চাবিটা তো মায়া নয়। তাহলে
বললুম, মায়া বলছো বলো, কিন্তু বাংলো বাড়িটার চাবিটা কোত্থেকে এলো? হারু মাইতি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, এর উত্তর আমার জানা নেই বাবু, আপনিই বলুন না চাবিটা কোত্থেকে এলো। বললুম, আমার কি মনে হচ্ছে জানো, পঞ্চু যখন কেয়ারটেকার ছিল তখন বাংলোর চাবি তো ওর কাছেই ছিল, সেটাই পঞ্চু মানে ওর আমাকে দিয়ে গেছে, তাই হবে। এই বলে চুপ করে গেল হারু মাইতি। আমি ওর হাতে 10 টাকার একটা নোট গুঁজে দিয়ে সাইকেলে চড়ে বসলুম। যেতে যেতে ভাবলুম, পৃথিবীতে কত জিনিসেই তো ব্যাখ্যা মেলে না, গত রাতের ব্যাপারটাও না হয় না মিলল। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।